পথের পাঁচালী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা এসে গেছি আমাদের কেরালা সিরিজের পঞ্চম পর্ব নিয়ে। আমাদের এবারের গন্তব্য কন্যাকুমারী। যদি এখনো এই সিরিজের আগের 4টে পর্ব না দেখে থাকেন, অনুরোধ রইল দেখার। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কন্যাকুমারীর অবস্থান ভারতবর্ষের একেবারে শেষ বিন্দুতে। এই জায়গার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ স্মৃতি। বাঙালির কাছে দীপুদার মানে দীঘা, পুরী, দার্জিলিং এর পরেই হয়তো সব থেকে আকর্ষণীয় স্থান এটি। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরের মিলন ক্ষেত্র এই কন্যাকুমারীর ত্রিবেণী সঙ্গমে। কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেনে পৌঁছে যেতে পারেন কন্যাকুমারী। সময় লাগে আনুমানিক 45 ঘন্টা মতো। হাওড়া ও শালিমার থেকে বেশ কিছু ট্রেনের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়া কেরালা ঘুরতে এসে কন্যাকুমারী আসতে চাইলে আপনারা এর্নাকুলাম বা কোচি থেকে অথবা তিরুবনন্তপুরম বা ত্রিবন্দম থেকে রেল পথে বা সড়ক পথে চলে আসতে পারেন কন্যাকুমারী। কোচি থেকে ট্রেনে সময় লাগে 6 ঘন্টা এবং ত্রিবন্দম থেকে সময় লাগে 2 ঘন্টা। কন্যাকুমারীর প্রধান দুটি স্টেশন হলো কেপ বা কন্যাকুমারী স্টেশন আর নাগেরকয়েল জাংশন, যেটি কন্যাকুমারীর থেকে 16 কিলোমিটারের দূরত্বে। কন্যাকুমারী স্টেশনে নামলে আপনারা স্টেশনের বাইরে থেকেই অটো পেয়ে যাবেন, আর নাগেরকয়েল জাংশনে নামলে রিজার্ভ গাড়ি বা বাস পেয়ে যাবেন কন্যাকুমারী পৌঁছানোর। রিজার্ভ গাড়ি সাধারণত 500 থেকে 600 টাকা নিয়ে থাকে কন্যাকুমারী ড্রপ করার জন্য। কম খরচায় আসতে চাইলে স্টেশনের বাইরের জাংশন থেকে বাস পেয়ে যাবেন। ভাড়া 15 টাকা জন প্রতি, আর মহিলাদের টিকিট লাগে না। বাসের জন্য একটু ওয়েট করতে হয়। মাথায় রাখবেন, লোকাল গাড়ি বা অটো ড্রাইভাররা আপনাদের বলবে এখান থেকে বাস পাবেন না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলে বাস পেয়ে যাবেন ঠিক এই জায়গা থেকেই। অক্টোবর থেকে মার্চ মাস কিন্তু বেস্ট টাইম কন্যাকুমারী আসার জন্য। এখানে কিন্তু সারা বছরই গরম থাকে, তাই একদম গরমকালটা অ্যাভয়েড করাই ভালো। বর্ষাতেও ভালো লাগে, কিন্তু সানরাইজ সানসেট কিছুই দেখতে পাবেন না। মাথায় রাখবেন, গঙ্গাসাগর মেলার সময় এখানে প্রচুর পুণ্যার্থীর আগমন হয়, আর অক্টোবর মাসে এখানে কেপ ফেস্টিভ্যাল হয়, তখনও প্রচুর ভিড় হয় কন্যাকুমারীতে। এবার চলে আসি কন্যাকুমারী ঘুরতে এসে কোন কোন জায়গা ঘুরে দেখবেন। প্রথমেই দেখে নিন বিবেকানন্দ রক মেমোরিয়াল বা বিবেকানন্দ রক। সমুদ্র সৈকত থেকে 500 মিটারের দূরত্বে এটি একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপে আসার জন্য চলে আসুন পুম্পুহার ফেরি সার্ভিসে। এই ফেরি সার্ভিস শুরু হয় সকাল 7:45 থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে নর্মাল লাইনের টিকিট চার্জেস 75 টাকা জন প্রতি, আর স্পেশাল লাইনে 300 টাকা জন প্রতি। মাথায় রাখবেন, এখানে প্রচুর ভিড় হয়, তাই ফেরি সার্ভিস খোলার আগে থেকেই লাইন দিতে পারেন। টিকিট কাউন্টারের পর একটি ওয়েটিং হল আছে, যেখানে বসার জায়গা পেয়ে যাবেন। খুব বয়স্ক কেউ সঙ্গে থাকলে ওনাদের রিকোয়েস্ট করে ওয়েটিং এরিয়াতে বসাতে পারেন। এখানে ফেরি সার্ভিস চলে প্রত্যেক 15 থেকে 20 মিনিট অন্তর, আর ভেসেলে ওঠার আগে লাইফ জ্যাকেট পরা আবশ্যক। এই ভেসেলে করে সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে বিবেকানন্দ রক পৌঁছানোর এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসাধারণ। বিবেকানন্দ রকে নেমে 30 টাকা করে জন প্রতি আবারও টিকিট কাটতে হবে। আগের 75 টাকাটা কিন্তু শুধুমাত্র ফেরি চার্জেস, তার মধ্যে এই টিকিট ইনক্লুডেড নয়। এখানে কোথাও কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই, এটা মাথায় রাখবেন।
এই জায়গায় 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ 3 দিনের ধ্যানের পর জ্ঞান অর্জন করেছিলেন। এখানে বসেই তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তাভাবনা করেছিলেন। তারই স্মৃতিতে 1970 সালে এখানে এই স্মারকস্থল নির্মাণ করা হয়। মূল মন্দিরে রয়েছে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জের স্ট্যাচু। আপনারা বাইরে ছবি তুলতে পারলেও স্থাপত্যের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। শান্ত পরিবেশ ও সমুদ্রের সুন্দর হাওয়ায় বেশ অনেকক্ষণ সময় কেটে যায়। আর এখান থেকে 3টে সাগরের 3টি আলাদা জলের রং খুব স্পষ্টভাবে বোঝা যায়। বিবেকানন্দ রকের পাশে আরেকটি ছোট্ট দ্বীপে রয়েছে থিরুভাল্লুভার স্ট্যাচু। ইনি ছিলেন বিখ্যাত দার্শনিক ও কবি। তামিল সাহিত্যে তার বিরাট অবদান। এখন দেখলাম বিবেকানন্দ রক আর এই স্ট্যাচুর মাঝে ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে, যাতে আপনারা পায়ে হেঁটেই 2 জায়গায় ঘুরে দেখতে পারেন। এরপর চলে আসুন কন্যাকুমারীর ভগবতী আম্মান মন্দিরে। এটি দেবী কন্যাকুমারী মন্দির নামেও পরিচিত এবং 51 শক্তিপীঠের মধ্যে একটি। প্রায় 3000 বছরেরও পুরনো এই মন্দিরটি। অন্ধকার কক্ষে নানান প্রদীপের আলোয় দেবীর রূপ অসাধারণ সুন্দর লাগে, আর দেবীর নাকের সোনার নথ জ্বলজ্বল করে প্রদীপের আলোয়। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড না, আর ছেলেদের মূল মন্দিরের ভেতরে জামা খুলে প্রবেশ করতে হয়। আর পুজো দেওয়ার সামগ্রী আপনারা মন্দিরের বাইরেই পেয়ে যাবেন। ভারতবর্ষে এমন স্থান বোধহয় খুবই কম আছে যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই সমুদ্রের উপর দেখা যায়। কন্যাকুমারী এলে কিন্তু সানরাইজ ও সানসেট একেবারেই মিস করবেন না। মাথায় রাখবেন এই দুটো পয়েন্ট কিন্তু আলাদা আলাদা জায়গায়। সানরাইজ ও সানসেট পয়েন্টের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সেই দেওয়া রইল। এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, মানে 3টে মহাসাগরের মিলনস্থল। এখানে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় থাকে। এসব ছাড়াও আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন গান্ধী মণ্ডপম, সুনামি মনুমেন্ট, ভারত মাতা মন্দির, লাইট হাউস ও ত্রিবেণী সঙ্গম ওয়াচ টাওয়ার। এখানে এলে কিন্তু গাড়ি ভাড়া করে সাইট সিইংও করতে পারেন। সময় থাকলে সুচিন্দ্রাম মন্দির ও ভাট্টাকোট্টাই ফোর্ট ঘুরে দেখতে পারেন। সব জায়গা ঘোরার জন্য হাতে 2 দিন সময় রাখা ভালো। আমি কম করে হলেও 8 থেকে 10 বার কন্যাকুমারী এসেছি। এটি আমার খুবই পছন্দের জায়গা, আর এবার এসে কিন্তু জায়গাটিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। চেষ্টা করবেন জায়গাটিকে এরকমই পরিষ্কার রাখার। এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। এখানে 2 থেকে 3টে বাঙালি রেস্টুরেন্ট আছে। অনেক বাঙালি আছেন যারা ঘুরতে গিয়ে বাঙালি খাবার খোঁজেন। কেরালা ট্রিপে এই জায়গা ছাড়া এরকম বাঙালি রেস্টুরেন্ট কোথাও পাবেন না। কিন্তু সত্যি বলতে কি, আমাদের পার্সোনালি এখানকার বাঙালি খাবার একেবারেই পছন্দ হয়নি। আমরা ডিনার করেছিলাম দিল্লি পাঞ্জাবি ধাবাতে। ভেজ হলেও খাবারের মান এখানে বেশ ভালো। কন্যাকুমারী খুবই ছোট জায়গা, তাই এইসব রেস্টুরেন্ট খুঁজতে অসুবিধা হবে না। আমরা ডেসক্রিপশন বক্সে কিছু বাঙালি ও নন বেঙ্গলি রেস্টুরেন্টের গুগল ম্যাপ লোকেশন দিয়ে রাখলাম। সবশেষে চলে আসি হোটেলের ব্যাপারে। কন্যাকুমারীতে আমরা ছিলাম হোটেল সানরকে। হোটেলটি আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এই হোটেলের লোকেশন খুবই ভালো। মোটামুটি সব দর্শনীয় স্থান এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশন দেওয়া রইল। একটা জিনিস জানিয়ে রাখি, এখানে চেক ইন ও চেক আউট টাইম দুপুর 12টায়। তাই খুব সকালে এসে গেলে আর হোটেলের রুম না খালি থাকলে আপনাদের ওয়েট করতে হবে।
চেষ্টা করবেন লাগেজ রিসেপশনে রেখে সকাল সকাল বিবেকানন্দ রক ঘুরে নেওয়ার। বেলা বাড়ার সাথে সাথে ওখানেও ভিড় বাড়তে থাকে। এখানে 1000 টাকায় ডাবল বেড নন এসি রুম পেয়ে যাবেন এবং 1400 টাকায় এসি ডাবল বেড রুম পেয়ে যাবেন। রুমগুলো খুব একটা মডার্ন না হলেও বেশ স্পেসিয়াস এবং ছোট একটি ব্যালকনি ছিল যেখান থেকে অল্প সমুদ্রের ভিউও পাওয়া যায়। বাথরুমটাও বেশ ওয়েল মেনটেন্ড। কন্যাকুমারীতে এর থেকেও অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন এবং এর থেকে সস্তা হোটেলও পাবেন। আপনারা যে কোনো হোটেল বুকিং সাইটের থেকে রুম বুক করে যেতে পারেন। স্পট বুকিং করতে চাইলে কোনো দালালের ফাঁদে পড়বেন না এবং পিক সিজনে গেলে রুম পাওয়া মুশকিল হবে। আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। কেরালা সিরিজের আগের পর্বগুলি যদি না দেখে থাকেন, অনুরোধ রইল দেখার। এই সিরিজের পরবর্তী পর্বে থাকবে এই ট্রিপের সবথেকে সুন্দর জায়গা ভার্কালা শিবাগিরির ডিটেলস। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।